জীবনের প্রতিটা পদক্ষেপে আমরা যদি নিজেরা নিজেদের ওজনটা বুঝে চলতে পারি, কোন পরিস্থিতিতে কী ধরনের আচরণ করতে হবে, এটা যদি আমরা আগের থেকে এটা আমাদের নিজেদের কন্ট্রোলে রাখতে পারি, তাহলে কিন্তু জীবনের সমস্ত পরিস্থিতি কিন্তু আমরা অনেক অনেক সুন্দরভাবে কিন্তু ব্যাপারটাকে মোকাবেলা করতে পারবো। নমস্কার বন্ধুরা, রিতার রোজ নামজার আরেকটা নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছেন। গরমের মধ্যে সুস্থ থাকাটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো দৈনন্দিন কাজকর্ম করতে হবে, তার মধ্যে কিন্তু সুস্থ থাকতে হবে। আর আমরা গৃহিণীরা, আমাদেরই কিন্তু দায়িত্ব সংসারের প্রত্যেকটা মানুষের সুস্থতা খেয়াল রাখা। তো সেই জন্যেই কিন্তু সকাল সকাল এই যে দেখবেন আমরা কিন্তু ব্রেকফাস্ট করব, সেটা কিন্তু 2 রকম ব্রেকফাস্ট রেডি করেছি। আমার জন্য একটু বাদাম আর চা নিয়ে নিয়েছি, আর আগেই কিন্তু গরম জলটা খেয়ে নিয়েছি। আর মেয়েদের জন্য করেছি সুজি আর লুচি, কারণ ওদের বাচ্চাদের কিন্তু ওই চা দেওয়া যাবে না, আর ওরা কিন্তু বাদামটাও খেতে চাইছে না। সেই জন্যে ওদের জন্য একটু মুখরোচক করে বানিয়ে দিলাম ওই সুজি, তাও খুবই কিন্তু হেলদি করে বানিয়েছি। গতদিনও বানিয়েছিলাম সুজি, আজকেও কিন্তু বানালাম সুজি, কারণ সুজিটাই খেতে চাইছে মেয়েরা। তো এই জন্যেই কথাটা বলছি যে আমাদের ওজন বুঝে চলা উচিত, কারণ আমরা এখন বয়স হয়েছে, আমাদের দুজনের কিন্তু এখন আর ওই লুচি খাওয়া সকালবেলা ঠিক হবে না। তো সেই জন্যই আমি খাবো র চা, তোমাদের দাদা তো চাটাও খায় না, সে গরম জল খায়। আর ওই যে নিম পাতা, তারপর বিভিন্ন রকম হার্বাল যে পাতাগুলো হয়, সেগুলোই কিন্তু আমরা খাই। তো আজকে আর সেটা আমি খাইনি, কারণ প্রতিদিন খাওয়াটাও ঠিক না কোনো জিনিসই এক নাগাড়ে। তো আমি একটু চা খাবো, একটু বাদাম নিলাম, আর এই সুজি এইটুকু ছিল, এটা কিন্তু আমি খাবো না। এটা কিন্তু আমি রেখে দেবো ফ্রিজে, মেয়ে যখন চাইবে সে তখন আবার বের করে দেবো। তো একটা সুগার ফ্রি বিস্কিট নিয়েছি, একটু বাদাম নিয়েছি, আর গরম জল তো আগেই খেয়ে নিয়েছি। এখন এই মাছটাকে একটু ডিফ্রস্ট হতে দিলাম। আর চালটাও কিন্তু আগেই ধুয়ে রেখেছি, সকালবেলা উঠেই কিন্তু চালটা ভিজিয়ে দিই, যাতে ভাতটা অনেক বেশি নরম আর সফট হয়। আর সেই জন্যই কিন্তু এখন এই চালটাকেও বসিয়ে দেবো। আর এই সুযোগে আমি কিন্তু একটু চা খেয়ে নেবো। তো মেয়েরা এই যে এখানে পড়াশোনা করছিল, আমি ওই যে লুচিটা দিয়ে এলাম ওদেরকে, আর ওরাও খাচ্ছে। আর আমি কিন্তু এদিকে রান্নাটা চড়িয়ে দিয়েছি। আজকে রান্না করব কিন্তু এই যে কাতলা মাছ দিয়ে কিছু একটা রেসিপি করব। আমাদের জন্য একটু শাক পাতা কিছু একটা দিয়ে করব, ওদের জন্য করব একটুখানি কিন্তু মশলা দিয়ে ঝোল। ওই যে আগেই বলেছি, ওজন বুঝে চলতে হবে, বয়স বাড়ছে, আর এখন মশলা খাওয়া প্রচুর হয়ে গেছে। কিছুদিন আগেই ওই যে বলছিলাম যে ষষ্ঠীতে প্রচুর মশলা খেয়েছি, সেই জন্য এখন চেষ্টা করছি একটু হালকা পাতলা কিছু খাওয়ার। কিন্তু বাচ্চারা তো আর মশলা ছাড়া খেতে চায় না, ওদের জন্য একটু মশলা দিয়ে একটুখানি একটা মাছের ঝাল করে দেবো, আর আমরা খাবো একটু সবজি দিয়ে। তো এই যে এখানে শাক পাতাও রান্না করব, যেটা প্রতিদিনের মতো আমরা খাই আজকেও। এই যে এখানে পাট শাকটা ভাজি করব, পটল ভাজি করেছি, আর আমাদের জন্য একটা তরকারি করে নেব, কিছু একটা সবজি দিয়ে করে নেব। তো এখন এই যে পাট শাকটাকে ভেজে নিচ্ছি। আর পাট শাক ভাজিটা না এরকম ঝিরিঝিরি করে একটু বেশি তেল দিয়ে মানে ভাজলে এত ভালো লাগে খেতে। তো এই যে আমার ভাজিটা কিন্তু কমপ্লিট। এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয়, নরম আঁচে করলে এতটাই মুচমুচে হয়, কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। তো এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটু লবণ দিয়ে কিন্তু আমি এটা করি, আর তেল দিয়ে। তো এটা খেতে এত ভালো লাগে যে অন্য কিছু না হলেও কিন্তু আমার অন্তত এক থালা ভাত এতেই খাওয়া হয়ে যায়। আর এটা খাওয়া কিন্তু খুবই উপকারী। তবে প্রতিদিন কিন্তু পাট শাক খেতে নেই, তাহলে পেটের কিন্তু ডাইজেশন প্রবলেম হয়। তো এদিকে আমি কিন্তু মোটামুটি রান্নাটা এগিয়ে নিয়েছি। এই যে বোনের বাড়ি থেকে কালকে এনেছিলাম উচ্ছে, ভাবলাম তাহলে উচ্ছে দিয়ে একটু গরমে তরকারিটা করে নিই, সেটাও কিন্তু অনেক বেশি হেলদি হবে। তো গরমের তিতো খাওয়াটা তো খুবই উপকারী, সেই জন্য এই যে 3টে উচ্ছে গতকাল বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো ওই 3টে দিয়েই কিন্তু একটু মাছের আর কি তরকারি করে নেব। আর মেয়েদের জন্য করব একটুখানি কিন্তু আলু দিয়ে একটু ঝোল করে দেবো ওদেরকে, কারণ ওই যে আগেই বলেছি মশলা ছাড়া ছোটো মেয়েটা খেতেই চায় না। তো এই যে দেখো 4 টুকরো মাছ দিয়ে কিন্তু রান্না করলাম। আর এদিকে কিন্তু আমি এই যে তরকারিটা কমপ্লিট করে নিয়েছি। তো আমাদের এটা দিয়ে খাওয়া হবে, তারপর কিন্তু মেয়েদের জন্য ওদের জন্য একটু তরকারিটা করে দেবো। তো ওরা সকালে খেয়েছে ওই যে সুজি, এখন আর খাবে না, আমরা দুজনেই খেতে বসবো এখন। খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরবেলাটা প্রচণ্ড গরমে তো ভালো এসিটা চালিয়ে দিয়ে একটু কাজকর্ম করি। তো এখানে একটা এই যে রুমালের কাজ করব, আমার এক বান্ধবী এটা চেয়েছে, তো ওর জন্য এটা সোনাত্তরীর মোটিভে আর কি এই চেষ্টা করছি, একটা রুমাল সেলাই করব, সেটা আঁকছি। প্রতিদিনের কাজকর্মের ফাঁকে ফাঁকে যদি এইরকম নিজের পছন্দের টুকিটাকি কোনো ছোটোখাটো কাজ করা যায়, সেটা যেমন মনের পক্ষেও শান্তিদায়ক, আর এখানে কিন্তু নিজের একটা সৃষ্টিশীল মানসিকতা জন্যে অনেকটাই কিন্তু আমাদের এই একঘেয়েমি পূর্ণ জীবন থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তো এদিকে দেখো মেয়েদের জন্য সন্ধ্যাবেলা একটুখানি ওদের বলেছিলাম বাবা কিছু একটা বানিয়ে খা। তো বড় মেয়ে কিন্তু এই যে বানিয়েছে চাউমিন, আর ছোটো মেয়ে খেতে চাইছে না, কারণ ওর হচ্ছে গায়ে জ্বর এসছে। তো মেয়ের পাশে বসে সেলাই করছি, ওর শরীরটা ভালো নেই। তো ওই যে বললাম খাও বাবাই, তো আমি একটু খাইয়ে দিচ্ছিলাম, বলছে না আমার ঝাল লাগছে, আসলে জ্বর হচ্ছে তো শরীরটা কিছুই খেতে চাইছে না। তো আমি অনেক বলে বললাম খাও বাবা একটু করে খাও। তো
তো এদিকে খেতে চাইছে না। এমনিতে ন্যাচারালি তো অন্য সময় খুবই ভালো আর কি পছন্দ করে এটা খেতে, দিদি আর বোন খুব ভালোবাসে। তো বোন এই যে খাচ্ছে না। তো দিদিকে আমি বললাম বাবাই তাহলে তুই আরেকটু আলাদা করে একটু ঝাল ছাড়াটা দে। তো এইটাতে ঝাল একটু বেশি হয়ে গেছে বলে এটা তারপরে আমি খাবো। আমার আসলে সচরাচর এগুলো খেতে ইচ্ছে করে না বলতে ভালো লাগে না এখন, আর একটা সময় খুব ভালো লাগতো। তো এখন নিজের ওই শরীরটা আর কথা ভেবে একটু হেলথ কনসিয়াস হওয়ার চেষ্টা করি মাঝে মাঝে। তো নর্মালি ওই জন্যে খাই না। তো এখন মেয়েকে যে বললাম খাও, তো ও একটু খেতে চাইছে না বলে তো আমি বললাম একটু ঝাল ছাড়াটা একটু দে। তো মেয়ে বানাচ্ছিল, তো প্রথমে বোনকে দিয়ে গেছিলো। তো আমি বললাম যে তাহলে ঝাল ছাড়া একটু দে বানিয়ে। তো আবার ঝাল ছাড়া একটুখানি দিল, কিন্তু সেটাও মেয়ে খায়নি। তো ওই যে লাস্টে আমাকেই খেতে হলো। আমিও কিন্তু এর আগে চা আর কি আর মুড়ি একটু খেয়ে নিয়েছি, কারণ দুপুরে সেই অর্থে কিছু খাইনি। তো মেয়ে বলছে মা ঝাল লাগছে, খাবো না। তারপরে আমি কি করলাম, ওইটা আমাকেই খেতে হলো। আর এদিকে মেয়ে দেখো কতটা বানিয়ে নিয়ে এসছে, ওই যে বললো বনুর জন্য আবার বানিয়ে নিয়ে এসছি। তো অনেকটাই বানিয়ে নিয়ে এসছে, তো ওই বোনকে আলাদা করে দিচ্ছে। আর ওইটাতে ঝাল বেশি পড়ে গেছে। আসলে জ্বর হলে মুখে কিছুই আর কি রুচি থাকে না, সেই জন্যই কিন্তু নিজের প্রিয় খাবারটাও খেলো না। আমি এখন চলে এলাম রান্নাঘরে। এই যে বাসনপত্র কয়েকটা রয়েছে, কয়েকটা বাসনপত্র ধুয়ে রান্নাটা চড়িয়ে দিলাম। আর বাদবাকি বাসনপত্রগুলো ধোবো, যেহেতু একার হাতে সমস্ত কিছু করতে হয়। আর সন্ধ্যাবেলাটা মেয়েটাদের মানে দুই মেয়েকে আমার পড়ানোর থাকে, তো ওই জন্যে না আমি এই বাসনপত্র খানিকটা ধুয়ে নিয়েছি। আর ওদেরকে একটু পড়তে বসিয়ে দিয়ে এসেছি। ছোটো মেয়ে আর বললো মা শরীরটা ভালো লাগছে না, তাই বললাম ঠিক আছে তুই শুয়ে থাক। ওর দিদিকে পড়তে দিয়ে এলাম। তো রান্না একটু চাপিয়ে দিয়ে আমি কয়েকটা বাকি বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি, কারণ একার হাতে আমাকে সমস্ত কাজ করতে হয়। আর বাচ্চাদের দুটো মেয়েকে যেহেতু আমি কোনো টিচার দিই না, তো ওদের সমস্ত পড়ার আর কি হোমওয়ার্ক যা কিছু বোঝোই, আইসিএসসি বোর্ডে কত পড়ার চাপ থাকে, সবটাই যেহেতু আমি সামলাই, সেই জন্য ওই যে কাজটা একটা কাজের সঙ্গে আমার কিন্তু আর একটা দুটো তিনটে চার এরকম করে কিন্তু কাজ করতে হয়। মানে একটা কাজ নিয়ে পড়ে থাকলে আমার চলে না। তো দেখো এই যে এখানে ভেন্ডিটা মানে ভাজতে দিয়েছি। ভেন্ডিটা ভাজি হতে অনেকটা টাইম লাগে, সেই জন্যই কিন্তু এটা আগে চড়িয়ে দিয়েছি। তো আমি একটু বাসনপত্রগুলো ধুয়ে নেবো, খুব বেশি বাসনপত্র নেই, 3-4টে আছে কড়াই। ওই মেয়ে চাউমিন বানিয়েছে সেইটা, বাদবাকি অনেকটাই ধুয়ে নিয়েছি। আর কয়েকটা আছে টুকিটাকি, এই কটা কিন্তু আমি ধুয়ে নেবো। আর আমার রান্নাঘরে এইখানে কিন্তু এই যে দেখছো যে সিঙ্কের পাশে এই উনুনটার উপরে আমাকে রাখতে হয়, কারণ এখানটায় এমন অবস্থা রাখার অন্য জায়গা নেই। তো আমাকে এইভাবেই কাজ করতে হয়, একটু কষ্টই হয় এখানটা দাঁড়িয়ে কাজ করতে, মানে নাগাল পেতে একটু অসুবিধা হয়। কিন্তু কি করা যাবে, এই সাইডে আবার যেহেতু কাবাড বানিয়ে ফেলেছি ডান সাইডে, ওই জন্য ওখানে ঠিকমতো দাঁড়ানোও যায় না। আর আমার না কোমরে ভীষণ চাপ লাগে, তারপরও কাজগুলো আমাকে করতে হয়, কারণ আমার কাজ আমাকে তো করতেই হবে। আর নিজের ঘরের সমস্যা এটা এখন এই মুহূর্তে ঠিক করার উপায় নেই, এইভাবেই আমাকে কাজ করতে হয়। আর ভীষণ আর কি কোমরে চাপ লাগে। তো কি করা যাবে, এখানে যখন বানানো হয়েছিল তখন আমি বুঝতে পারিনি সিঙ্কটাকে আমি নাগাল পেতে তো অসুবিধা হবে। পরে ওই সাইডটা বানানো হয়েছে তখন আর কি আমি সেদিন বাড়িতেও ছিলাম না, যাই হোক বাবা বাড়িতে গেছিলাম। তো ওই যে পরে যখন মিস্ত্রি এনে লাগিয়েছে, তখন আমি যদি সঙ্গে থাকতাম তো আমি তখন ওখানে দেখে নিতে পারতাম। যাই হোক হয়ে গেছে করা। এখন এভাবেই মানে ওই যে বললাম না, নিজের সমস্যা নিজের পরিস্থিতি বুঝে চলতে হবে। তো আবার যখন রান্নাঘর ঠিকঠাক করার সময় হবে, তখন কিন্তু এটা একটু সমস্যাটা আমি একটু ঠিকঠাক করে নেওয়ার কথা ভাবছি। তো দেখো এই যে কয়েকটা বাসনপত্র কিন্তু ধুয়ে নিচ্ছি, তাহলে আমার সকালবেলা কিন্তু অসুবিধা হবে না। আর রান্না তো এখানে চাপিয়ে দিয়েছি, ধীরে ধীরে হচ্ছে। আর রাত্রে খুব বেশি কিছু করব না, একটু ভেন্ডি ভাজি একটু সবজি কিছু একটা করে নেব। তোমার দাদাও পড়িয়ে আজকে বাজার করে নিয়ে আসবে। তো দেখা যাক কিছু একটা আনলে পরে। আর মেয়েদেরকে রাত্রে দুধ গরম করে দেবো, দুধ দিয়ে আম দিয়ে খেয়ে নেবে। বাচ্চার শরীর খারাপ থাকলে সত্যি কথা বলতে কোনো কাজেই কিন্তু মন বসে না, তারপরেও কিন্তু রেগুলার বেসিস কাজগুলো করতেই হয়। তো আমি দেখো এই যে মেয়ে আবার একটু বাথরুমে গেল, আমি বললাম বাবা একটু জলটা খাও বেশি করে, কারণ শরীর খারাপ থাকলে জ্বর হলে একটু জলটা বেশি করে জলটা খাওয়া দরকার। তো বাসনপত্রগুলো আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি যার যার জায়গায়। আর এদিকে রান্নাটাও অনেকটাই এগিয়ে নিয়ে রান্না করতে করতেই কিন্তু এই কাজগুলো আমি করে রাখি, তাহলে আমার অনেকটাই সময় সেভ হয়। আর সেই সময়টা কিন্তু আমি বাচ্চাদের পড়াশোনার কাজে লাগাতে পারি। এভাবেই করেই কিন্তু আমাদের গৃহিণীদের বুদ্ধি করেই কিন্তু সমস্ত কাজ সামলাতে হয়। একার হাতে সমস্ত কাজ করতে গেলে বুদ্ধি করে কাজ না করলে সময়ের মধ্যে কিন্তু কাজ কমপ্লিট করা যায় না। তো দেখো এই যে আমার পটল ভাজিটাও এবার হয়ে গেল। আর পটল ভাজিটা হয়ে গেলে এদিকে তোমাদের দাদা এসছে, আর মেয়েকে বললাম বাবাই আম খাবি? তো মেয়ে বলে হ্যাঁ মা আম খাবো। তো ওকেও দুটো আম কেটে দিলাম। আর বাকি সমস্ত আমগুলো ধুয়ে রাখছি, কারণ এই যে দেখছো আমগুলো না প্রচণ্ড আঠালো আঠালো হয়। তো আমগুলো ধুয়ে না রাখলে না হাতে চিটচিট করবে। তো ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে তারপরে কিন্তু আমগুলোকে ফ্রিজে রাখবো। আর হিমসাগর আম ছাড়া না মেয়েরা খেতেও চায় না। আমাদের বাড়িতে শাশুড়ি মায়ের অনেক গাছ আছে, কিন্তু সেই গাছগুলো না আমগুলো দেশি আম যেগুলো হয় খুব একটা ভালো কোয়ালিটি না বলে না খেতেও চায় না বাচ্চারা। আর ভেতরে পোকা হয়ে যায় বলে এটাও একটা সমস্যা, খাওয়ার মানে খেতে ইচ্ছেটাই থাকে না, ভক্তিটাই উঠে যায়। তো সবজি দেখো নিয়ে এসছে বেশ কিছু,
এইগুলোকে আমি এখন শর্টিং করে রাখবো। তো টেবিলটাও কিন্তু মোছাটা টেবিলের উপরেই রাখলাম সমস্ত কিছু। তো এইগুলোকে আমি আস্তে আস্তে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রেখে দেবো, আর তারপরেও কিন্তু টেবিলটাকেও পরিষ্কার করে নেব। তো ফ্রিজের কন্টেনারটাও কিন্তু আমি মুছে নিয়েছি এই সুযোগে, কারণ সবজি নতুন বাড়িতে এলে না আমি আগের কন্টেনারটা মুছি। তো কন্টেনারটা একটু একটু নোংরা হয়েছিল। এদিকে দেখো সমস্ত সবজিকে আমি উপরে রেখে নিলাম। কন্টেনারটা আগেই আমি ধুয়ে দিয়েছি, তো ওইটাকে একটু জল ঝরাতে দিয়েছি। তারপর কিন্তু সমস্ত সবজিগুলোকে আমি এক এক করে তুলে রাখবো। তো ভাত আমি চাপিয়েছি, ভাত হতে হতে কিন্তু আমার কাজগুলো গোছানো হয়ে যাবে। এইভাবেই কিন্তু সমস্ত কাজ গুছিয়ে রাখতে হয় অল্প সময়ের মধ্যে। এইভাবে কাজ করি বলেই কিন্তু বাচ্চাদের পড়াশোনার সঙ্গে আমার চ্যানেলের কাজকর্ম, তারপর সমস্ত হাতের কাজ একটু করি, সেইগুলো সমস্ত কিছু আমি করতে পারি সময়ের মধ্যে। আর বাচ্চাদের পড়াশোনার ব্যাপারটা কিন্তু ভীষণই টাফ, কারণ আমার বড় মেয়ে 8-এ পড়ে, আইসিএসসি বোর্ডের 8-এর সিলেবাস কোনো টিচার ছাড়াই আমি নিজেই কিন্তু পড়াই। হ্যাঁ, ওর বাবা ম্যাথসটা আর ইংলিশ গ্রামারটা একটু দেখে দেয়, কিন্তু বাদ বাকি সমস্ত সাবজেক্ট কোশ্চেন অ্যান্সার সব কিছু কিন্তু আমি নিজের হাতেই সব কিছু সামলাই। এর জন্যে আমি নিজেকে খুব বেশি অহংকার করি না, তবে আমি বলতে পারি যে আমি যেটুকু করি তাতে আমার ফ্যামিলির কিন্তু অনেক সুরাহা হয়, তোমার দাদার অনেক সুবিধা হয়। কারণ দুটো বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ানো আমাদের মতো সাধারণ পরিবারে খুবই কিন্তু কষ্টের কাজ। আর সেইগুলোতে এই টিউশনি করে সেই দুটো বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ানো সম্ভব হচ্ছে শুধুমাত্র একটু বুদ্ধি করে খরচ করি আর কাজগুলো করি বলেই আর কি কিন্তু দুটো বাচ্চাকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াতে পারছি। তা না হলে আমাদের মতো সাধারণ পরিবারে দুটো বাচ্চাকে আজকালকার যুগে ইংলিশ মিডিয়ামে পড়ানো খুব একটা সহজ কথা নয়। হ্যাঁ, যাদের টাকা আছে তাদের কোনো ব্যাপার না, কিন্তু আমাদের মতো সাধারণ পরিবারের টিউশনির টাকায় মানে ইংলিশ মিডিয়ামে পড়াতে সত্যি অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয় আমাকে আর তোমাদের দাদাকে, অনেক পরিশ্রম করতে হয়। এত পরিশ্রম করি বলেই বাচ্চা দুটোকে হয়তো একটু ভালো কিছু ভালো সুন্দর একটা পরিবেশে পড়াতে পারছি। হ্যাঁ, অনেকে বলবে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে কি হবে, বাংলা মিডিয়ামে পড়িয়ে হয় না, হয়, কিন্তু দেখো বাংলা মিডিয়ামে এত পরিমাণে ছুটি আর টিচারের এই যে এত সমস্যা, আর সেখানে অধিকাংশ টিচারেরই মানসিকতা নেই যে বাচ্চাদেরকে ঠিক করে বোঝাবে বা পড়াবে, যেটা কিন্তু কিছুটা হলেও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, বেসরকারি যে স্কুলগুলো এদের ক্লাসগুলো অন্তত রেগুলারিটি হয়, তার সঙ্গে বিভিন্ন রকম ইন্টারেক্টিভ যে ক্লাসগুলো হয় বিভিন্ন রকম টপিকের ওপর, যেটা ওরা যে যত্ন সহকারে পড়ায়, সেটা কিন্তু বাংলা মিডিয়ামের টিচারদের যোগ্যতা অনেক বেশি হওয়া সত্ত্বেও কিন্তু সেই পরিষেবা দেওয়ার মানসিকতা কিন্তু তাদের কম। সবাই, আমি একদলে সবাইকে ফেলছি না, তবে অনেকেই কিন্তু এটা স্বীকার করে নেবে যে অনেক টিচাররাও কিন্তু তাদের বাচ্চাকে বাংলা মিডিয়ামে ছাড়িয়ে ইংলিশ মিডিয়ামে পড়ায় শুধুমাত্র ওই যে স্কুলটা ঠিকঠাক মতো চলে। তো যাই হোক, দেখো কাজকর্মগুলো পুরো গুছিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো এই সমস্ত কিছু কুকটাপটাও গুছিয়ে রাখলাম। একটা সুন্দর পরিষ্কার রান্নাঘর হলে সত্যি ভীষণ ভালো হয়। আর দুটো একটা বাসনপত্র ওইগুলো আমি এখন আবার ধুয়ে রাখবো। তো বাকি যেগুলো আসলে অল্প জায়গায় আমি একটু একটু করে ধুই আর একটু একটু করে এগুলো গুছিয়ে রাখি। তো সমস্ত কাজ গুছিয়ে রাখলে না একটা শান্তিতে ঘুমানো যায়। সত্যি কথা বলতে কাজগুলো গুছিয়ে রাখলে সকালে ঘুম থেকে উঠলে অনেক ফ্রেশ মাইন্ডে কাজ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রান্নাঘর দেখে ঘুম থেকে মনটা অনেকটাই ভালো হয়ে যায়, আর ধীরে সুস্থে শান্তিতে কিন্তু কাজগুলো করা যায়। তো সেই জন্যই দেখো সমস্ত কিছু গুছিয়ে সব ধুয়ে জায়গায় রেখে দিলাম, আর এখন কিন্তু শান্তিতে একটু বিশ্রাম করব, আর একটু হাতের কাজ সেলাই করতে করতে কিন্তু ঘুমিয়ে পড়বো। ঘুমানোর আগে একটু সেলাই করতে পারলে আমি দেখেছি হাতের কাজ করলে আমার মনটা অনেকটা আর কি রিফ্রেশ হয়ে যায়, আর শান্তিতে কিন্তু ঘুমাতেও পারি। তো দেখো কত সুন্দর করে কাজকর্মগুলো সব গুছিয়ে নিলাম। তো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এখানে টাটা। যারা এতক্ষণ আমাকে সাবস্ক্রাইব করেছো, আমাকে লাইক করে দিয়েছো, তাদের কিন্তু অশেষ ধন্যবাদ। শুভরাত্রি, সবাই ভালো থেকো।